স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী, ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ দুপুর 1টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। শিক্ষার্থীদের দাবির মধ্যে উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ, শিক্ষক, শিক্ষার্থী বা কোনো কর্মকর্তা কর্মচারীকে রাজনীতির সাথে সংশ্লিষ্ট না থাকা, শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ নানা দাবি জানান তারা। এর আগে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে আহত হয় অর্ধ শতাধিক। এই ঘটনায় বৈষম্য বিরোধীরা 18 জনকে দায়ী করে তাদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল, ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা সহ 5 দফা দাবি জানায়। সংঘর্ষের পর ক্যাম্পাসে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গতকাল ঘটে যাওয়া সংঘর্ষের পর এখন ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? ক্যাম্পাসের পরিবেশটা অনেকটাই থমথমে অবস্থা। বিশেষ করে গতকালের যে ঘটনা ছিল, সে ঘটনায় সাধারণ শিক্ষার্থী বৈষম্য ব্যানারে বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেমন আন্দোলনে ছিলেন, অনুরূপভাবে যে ছাত্র দলে যারা ছিলেন এবং এর সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন যে বহিরাগত একটা গ্রুপ, যারা কিন্তু সংঘর্ষে জড়িয়ে পড়ে, যার কারণে যে বাইরের যে পরিবেশটা বিশেষ করে বহিরাগতদের সেই নিয়ন্ত্রণের জন্য প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তা বলা, সেই নিরাপত্তা বলাই কিন্তু তৈরি করা হয়েছে। বিশেষ করে সকাল থেকে আমি দেখেছি যে প্রবেশদ্বারগুলোতে যেমন পুলিশের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব রয়েছে, অনুরূপভাবে যে সকাল থেকে দেখেছি যে সেনাবাহিনী যে টহল, সেই টহলও কিন্তু জোরদার ছিল এই এলাকায়। বিশেষ করে এই যে ক্যাম্পাসে যে উত্তেজনা, বিশেষ করে ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র যে ব্যানারে যে সংঘর্ষ, সেই সংঘর্ষটা পরবর্তীতে যে তৃতীয় পক্ষ যে বহিরাগত, যে সেই বহিরাগতদের প্রতিহত করার জন্য যে নিরাপত্তা বলা, সেই নিরাপত্তা বলাই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। এখন যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার যে প্রতিকার, সে প্রতিকারের জন্য কিন্তু সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু আলটিমেটাম দিয়ে রেখেছে। এই আলটিমেটাম কর্মসূচি কিন্তু 1টা পর্যন্ত রয়েছে। যার কারণে যে সকাল থেকে যে প্রশাসনিক ভবনের সামনে থেকে যে সেখানে সাধারণ শিক্ষার্থী যারা ছিল, তারা কিন্তু দেখেছি অল্প অল্প পরিসরে কিন্তু জড়ো হচ্ছে। যার কারণে যে তাদের যে দাবি, সে দাবি বাস্তবায়নের জন্য যেমন তারা আন্দোলনে যাবেন বা জড়ো হচ্ছেন, অনুরূপভাবে প্রশাসনও কিন্তু অনেকটাই বলা যায় যে নড়েচড়ে বসেছেন এই দাবি বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে। যার কারণে যে এই যে সংকট বা সমাধান, যে স্থায়ী সমাধান চান যে সাধারণ শিক্ষার্থী বা বৈষম্য ছাত্র আন্দোলন, সেটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা যায় যত্ন সহকারে নেওয়া হয়েছে। যার কারণে যে প্রশাসনের সিদ্ধান্তর পরবর্তীতে যে এই আন্দোলনের গতি বা দায়ী বাস্তবায়নের বিষয়টি নির্ভর করছে অনেকটা। যার কারণে যে শিক্ষার্থীরা যেমন আন্দোলন হয়েছে, অনুরূপভাবে যে ছাত্র দলের পক্ষ থেকে এই উদ্বুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে বেলা দুপুর 12টা নাগাদ কিন্তু যে খুলনা প্রেস ক্লাবে এই বিষয়টাকে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। যার কারণে ওখান থেকে কিন্তু ছাত্র দলের পক্ষ থেকে তাদের যে দাবি বা তাদের কি চাওয়া পাওয়াটা, সেটা উঠে আসবে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জয়পুরহাট কলেজ ও শহর ছাত্রদল। গেল রাতে বাজলা স্কুল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রদক্ষিণ করে প্রাচুর মোড়ে 0 পয়েন্টে এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী। এ সময় কুয়েটে হামলার ঘটনায় সঠিক তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেন। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনের দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন চলছে। শূন্য পদে শিক্ষক পদায়ন এবং যেসব শিক্ষককে অন্যায়ভাবে বদলি করা হয়েছে তাদের আবার এই কলেজে ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থীদের। গত সোমবার সকালে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। 5ই আগস্টের পর 3টি বিভাগের বিভাগীয় প্রধানকে সরিয়ে দিলে ওই 3টি বিভাগ একেবারে শিক্ষক শূন্য হয়ে পড়ে। শিক্ষার্থীরা জানান, শিক্ষক সংকট
সংকট নিরসনে স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে মন্ত্রণালয়কে অবহিত করা হলেও আশ্বাস ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। এর জন্য আন্দোলনে নেমেছেন তারা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষকরাও। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার রায় আজ। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল ইসলাম আদালত এই রায় ঘোষণা করবেন। গত 13 ফেব্রুয়ারি শুনানি শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারিত করে আদালত। এর আগে নাইকো দুর্নীতি মামলায় 2008 সালে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। মামলায় অভিযোগ করা হয় ক্ষমতার অপব্যবহার করে 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি করেছেন। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মামলায় খালাস পাবেন বলে আশা প্রকাশ করছেন তার আইনজীবী। দেশের 4 জেলায় আজ সমাবেশ করবে বিএনপি। নোয়াখালী, কুষ্টিয়া, কিশোরগঞ্জ ও জামালপুরে সমাবেশে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা সহ নানা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ আজকের সমাবেশ। নোয়াখালীর সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। কুষ্টিয়ায় থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। 11 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। 1.5 মাস চলে গেছে, এখনো সব শিক্ষার্থী পায়নি বিনামূল্যের সব পাঠ্য বই। এখনো বাকি 9.25 কোটি বই ছাপানোর কাজ। মাঠ আর পর্যায়ে বিতরণ বাকি 13 কোটির বেশি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির দাবি, দেরিতে বই ছাপার কাজ শুরু বাধায় শ্রমিক ও সংকট ছাপাখানার অসহযোগিতার এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সব বই হাতে পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে কমপক্ষে মার্চের মাঝামাঝি পর্যন্ত। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আগের দরপত্র বাতিল করে পুনরায় টেন্ডার দিয়ে শুরু হয় বিনামূল্যের বই ছাপার প্রক্রিয়া। এরই মধ্যে বিতর্কিত নতুন কারিকুলাম বাতিল করে বহু পাঠ্যপুস্তকে হয় ব্যাপক পরিমার্জন। এসব প্রক্রিয়া শেষ করে বই ছাপানোর চূড়ান্ত কার্যক্রম শুরু হতে দেরি হলেও জানুয়ারিতেই নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টার কথা বলে আসছিল এনসিটিবি, কিন্তু সেই চেষ্টায় সফল হতে পারেনি সংস্থাটি। পরিসংখ্যানে দেখা গেছে এবার সব মিলিয়ে 40 কোটি 15 লাখ বই ছাপানোর কথা, যার মধ্যে এখনও ছাপানো বাকি প্রায় 9 কোটি 24 লাখ বই, আর মোট বিতরণ বাকি 13 কোটি 82 লাখের বেশি। প্রাথমিক ও প্রাক প্রাথমিকের 9 কোটি 19 লাখ বইয়ের মধ্যে ছাপানো হয়েছে 8 কোটি 87 লাখের বেশি বই, বিতরণ হয়েছে প্রায় 8.5 কোটি। এখনও 32 লাখ 19 হাজার বই ছাপানো বাকি, আর বিতরণ বাকি প্রায় 73 লাখ বই। মাধ্যমিকের মোট 30 কোটি 96 লাখ বইয়ের মধ্যে ছাপানো হয়েছে 22 কোটির কিছু বেশি বই, আর বিতরণ হয়েছে 18 কোটির কাছাকাছি। এখনও ছাপানো বাকি প্রায় 9 কোটি বই এবং বিতরণ বাকি প্রায় 13 কোটি 10 লাখ বই। এনসিটিবি বলছে, বই ছাপানো ও বিতরণে দেরি হবার পেছনে অনেক ছাপাখানা মালিকের অসহযোগিতা সহ নানা কারণ দায়ী। প্রিন্টারদের একটা চক্র কাজ করেছে, ইতিমধ্যেই তারা ধরাও পড়েছে যে মার্চের 25 তারিখে সকল বই দেওয়া সম্ভব হবে না। 3টি বই, বাংলা, ইংরেজি, গণিত, এটিও তারা জানুয়ারি মাসের পুরোটাই লাগবে, কিন্তু প্রকৃতপক্ষে জানুয়ারি মাসের মধ্যে আমরা 60% বই দেওয়া হয়ে গেছে। বলা হয়েছে যত দ্রুত সম্ভব এটা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি, যারা সবাই সহযোগিতা করছে, কাজটা যেন দ্রুত বের হয়ে যায়। বাকি থাকা বই অগ্রাধিকার ভিত্তিতে ছাপিয়ে বেশি গুরুত্বপূর্ণ বই এ মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কথা বলছে এনসিটিবি। প্রয়োজনীয় বইগুলি ছাপা হয়ে যাবে ফেব্রুয়ারির মধ্যে। বড়জোর 5 কোটি বই এখন প্রয়োজনীয় বই, এইটা আমাদের ছাপতে হবে এই ফেব্রুয়ারির মধ্যে এবং ছেপে শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে হবে। এটা অসম্ভব কিছুই নয়। প্রিন্টাররা চাইলেই এই বইগুলো ছাপিয়ে ফেলতে পারে। প্রায় 4 কোটি বই এখনও বাধাই হওয়ার অপেক্ষায় আছে। হিসাব অনুযায়ী সব বই হাতে পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হচ্ছে কমপক্ষে মার্চের মাঝামাঝি পর্যন্ত। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বরগুনায় বিলুপ্তির পথে ক্ষুদ্র নিগ্রোসীদের রাখাইন ভাষা। নানা প্রতিবন্ধকতায় এ জেলায় প্রায় বন্ধ রয়েছে রাখাইনদের নিজস্ব ভাষা চর্চা। প্রাতিষ্ঠানিক রূপ না থাকায় অস্তিত্ব সংকটে এ জনগোষ্ঠীর মাতৃভাষা। তবে ভাষাটির সংরক্ষণের পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। উপকূলীয় জেলা বরগুনার বালিয়াতলী ও তালতলী উপজেলায় কয়েক হাজার রাখাইনের বসবাস। নিজস্ব ভাষা ও সংস্কৃতি লালন করে 100 বছর পার করলেও কালের বিবর্তনে রাখাইন ভাষা আজ বিলুপ্তির পথে। নিজস্ব পুস্তক থাকলেও চর্চার অভাবে আলোর মুখ দেখছে না ভাষাটি।
তালতলী উপজেলার ১৩টি পাড়ায় রাখাইন ভাষা শিক্ষাকেন্দ্র থাকলেও বর্তমানে সেগুলোর কোনো কার্যক্রম নেই। মায়ের কাছে শেখা প্রথম বুলি ছেড়ে যখন আরেকটি ভাষায় লেখাপড়া করতে হয় তখন বিড়ম্বনায় পড়ে রাখাইন শিশুরা। মহান ভাষা আন্দোলনের মাসে নিজস্ব মাতৃভাষা রক্ষার কথা এভাবেই জানালেন রাখাইনরা। আমরা আমাদের ভাষায় বলতে পারি, কিন্তু লিখতে পারি না, পড়তে পারি না, কারণ আমাদের প্রতিষ্ঠান নাই। আমাদের নেক্সট জেনারেশন যারা, তারা আমাদের ভাষা লিখতে পারছে না অনেকে, কারণ হচ্ছে কি আমাদের এখানে কোনো ভাষার শিক্ষার কেন্দ্র নেই। এখনই উদ্যোগ নেওয়া উচিত সরকারের, যদি না হলে আমাদের ভাষা বিলুপ্ত হয়ে যায়। রাখাইন শিশুরা এই ভাষায় কথা বলতে পারলেও ব্যাকরণ না শেখার কারণে ভাষাগত জ্ঞান অর্জন করতে পারছেন না। ভাষাটি রক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয় রাখাইনদের। বিভিন্ন দিক থেকে আমাদের সাংস্কৃতিকগুলা আর সব কিছুটি একেবারে বিলীন হয়ে গেছে। প্রাথমিক থেকে ক্লাস 5 পর্যন্ত যদি সরকার যদি এটা হাতে নিতে, তাইলে আমাদের এই যে ভাষাটা বিলুপ্ত হবে না। এদিকে রাখাইন ভাষা ও ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবর পত্র প্রেরণ করেছি। 60% জমি বন্দোবস্ত দেওয়া হলে কালচারাল সেন্টার তৈরি করা হবে, এবং কালচারাল সেন্টার তৈরি করা হলে অবশ্যই রাখাইনদের ভাষা সংস্কৃতি এটা স্থায়ীভাবে সংরক্ষণের একটি উদ্যোগ হবে বলে আমি মনে করি। 2015 সালে বিশেষ প্রকল্পের অধীনে বরগুনার তালতলীতে রাখাইন মাতৃভাষা শিক্ষার একটি কর্মসূচি চালু হলেও 2 বছরের মাথায় তা বন্ধ হয়ে যায়। ফলে মুখ থুবড়ে পড়ে রাখাইন মাতৃভাষা শিক্ষা কার্যক্রম। ডিবিসি নিউজ ডেস্ক। খানাখন্দে ভরা লক্ষ্মীপুর পৌরসভার 65 কিলোমিটার সড়ক গত বছরের আগস্টের বন্যায় এখানকার 90% এলাকা ছিল পানির নিচে। এতে তৈরি হয় বড় বড় গর্তের ক্ষতচিহ্ন এখনো স্পষ্ট। এরই মধ্যে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বন্ধু সড়কে চলতে না বিশ্বাস ওঠে, যেখানে ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। এসব ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এ দৃশ্য 28 বর্গ কিলোমিটার এলাকা বেষ্টিত লক্ষ্মীপুর পৌরসভার খানাখন্দে ভরা সড়কের। পৌরসভার 15টি ওয়ার্ডে 130 কিলোমিটার পাকা ও 35 কিলোমিটার কাঁচা রাস্তার মধ্যে গেল বন্যায় ক্ষতিগ্রস্ত হয় 65 কিলোমিটার পাকা রাস্তা। গত আগস্টের বন্যায় 90% এলাকা পানির নিচে থাকায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। চলাচলের দুর্ভোগ যেখানে নিত্যসঙ্গী, ঘটছে দুর্ঘটনাও। বন্যা হওয়ার কারণে রাস্তাটা একদম ফুল নষ্ট হয়ে গেছে। এখন আমরা চলাফেরা করতে পারি না। এখান দিয়ে রোডে খাদা ভাঙ্গাচুরা 2001 সালে রোড এদেরকে আসো না, এলাকার কাউন্সিলররাও করে ডরে না। স্থানীয়রা জানায় গাড়িতে 10 মিনিটের রাস্তা পার হতে লাগে প্রায় 1 ঘন্টা। বিপাকে গাড়ি চালক, যাত্রী ও রোগীরা। কোনো গাড়ি যাইতে পারে না, কোনো অটো যাইতে পারে না, কোনো রিক্সা চলাচল করতে পারে না, রাস্তা ভাঙাচুরা। মানুষ যাতায়াত করতে একবার অসুবিধা। এটা তো দ্রুত তাড়াতাড়ি এটা করণের দরকার। স্থানীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করি, উনি যাতে এই সমস্ত রাস্তাগুলোর কাজ অতি দ্রুত সময় করে দেয় এবং জনজীবনে মানুষের যাতে একটু স্বস্তি আসে। অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের আশ্বাস পৌর প্রশাসকের। বরাদ্দের আলোকে আমরা যদি প্রকল্প বাস্তবায়ন করতে পারি, আমরা অগ্রাধিকার দিচ্ছি। যে সকল রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলিকে অগ্রাধিকার দিচ্ছি। এটার আলোকে আমরা কাজ করতে পারলে নিশ্চয়ই খুব স্বল্প সময়ের মধ্যে আমরা আমাদের যে সমস্যাটি উত্তরণের সম্ভব হবে। শুধু আশ্বাস বা প্রতিশ্রুতি নয়, সড়ক সংস্কারে দ্রুতই পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই আশা লক্ষ্মীপুর পৌরবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁদপুর পৌরবাসীর ভোগান্তির অপর নাম সড়ক। শহরের প্রধান 4টি সড়কই বেহাল। সড়ক সংস্কার না করায় ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ, বালু উড়ে দূষিত হচ্ছে পরিবেশ। এতে চরম ভোগান্তিতে বাসিন্দারা। দ্রুত সড়ক সংস্কারের দাবি তাদের। ধুলার আস্তরে ঢাকা চাঁদপুর পৌরসভার কুমিল্লা সড়ক, ট্রাক রোড, পুরান ঢাকার বাজার, দোকানঘর ও বঙ্গবন্ধু সড়ক। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ। বেহাল সড়কে গাড়ি চলাচল করতে যেয়ে প্রায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সংস্কারের নামে এ পর্যন্ত বেশ কয়েকবার কাজ করা হলেও হয়নি পিচ ঢালাই। রয়েছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও। একটা থালা একটা পুষ্কুনির মতো, যে মানে এদিক দিয়ে এলো এদিকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। ঠিক আছে, অনেক গাড়ি 2-3টা গাড়ি আমাকে এদিক দিয়ে উল্টেও পড়ে গেছে। 2 দিন পর পর টায়ার লিক হয়, তারপরে অনেক সময় এক গাড়ি আরেক গাড়ির সাথে ধাক্কা খায়। পৌরবাসী বলছেন সড়কের অতিরিক্ত ধুলাবালির কারণে দূষিত হচ্ছে পরিবেশ। বন্ধ রাখতে হচ্ছে আশেপাশের বাড়িঘরের দরজা জানালা। এই ধুলাবালুর কারণে এই এলাকাতে আমাদের থাকাটা বা বসবাস করাটা এক ধরনের কষ্টকর হয়ে পড়ছে। বাসাবাড়ি তো পুরা বালু 24 ঘন্টা, কেন এই রোডটা দিয়ে ট্রাক গাড়ি চলে বেশি। বাতাসে ধুলাবালির উপস্থিতিতে বাড়ছে জনস্বাস্থ্যের ঝুঁকি। রাস্তায় ধুলাবালুর জন্য আমাদের সাধারণ মানুষের
স্বাস্থ্যের অনেক ঝুঁকি বেড়ে যেতে পারে। দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট যাদের, এদের একটা প্রভাব পড়বে। এই শ্বাসকষ্টের জন্য তাকে বারবার হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে। সংস্কার চলছে দাবি করে 2 মাসের মধ্যে শেষ করার আশ্বাস পৌর প্রশাসকের। চাঁদপুর পৌরসভার যে প্রধান সড়কগুলো আছে সেই সড়কগুলোতে আমরা ইতিমধ্যে সংস্কারের কাজ শুরু করেছি। অবশিষ্ট যে রুটগুলো আছে সেগুলো আমরা কাজ করার জন্য কন্ট্রাক্টরকে আমরা প্রেসারের মধ্যে রেখেছি। আশা করি আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে আমাদের চাঁদপুরের প্রধান সবগুলো সড়কের কাজ আশা করি শেষ হয়ে যাবে। গুণগত মান বজায় রেখে দ্রুত সড়ক সংস্কারের কাজ শেষ করার দাবি পৌরবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধের স্থায়ী ও টেকসই অবসান চায় যুক্তরাষ্ট্র। সৌদি আরবের রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠকে একথাই জোর দিয়ে বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই বৈঠককে ইউক্রেন যুদ্ধ অবসানের দীর্ঘ ও কঠিন পথে যাত্রার প্রথম ধাপ বলে অভিহিত করেছেন তিনি। এদিকে এই বৈঠকের তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় শেষ হয়েছে বৈঠক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খুঁজতে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৈঠকের পরপরই সংবাদ মাধ্যমে কথা বলেন তারা। এ বৈঠকে যুদ্ধ অবসানের দীর্ঘ ও কঠিন পথে যাত্রার প্রথম ধাপ বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে যুদ্ধ বন্ধে ন্যায্য, স্থায়ী এবং টেকসই চুক্তির আহ্বান জানিয়ে অভিন্ন ভিত্তি খুঁজে পেতে সব পক্ষকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কো রুবিও। রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। এদিকে রিয়াদের বৈঠকে আমন্ত্রিত ছিল না ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই বৈঠকের তীব্র সমালোচনা করেছেন। এ সময় তিনি আঙ্কারায় বৈঠক করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে। ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া ইউক্রেনের যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে, যা গ্রহণযোগ্য নয়। তবে এই উদ্যোগকে স্বাগত জানাই, তবে কোনো কাকতালীয় ঘটনা চাই না। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ নিয়ে তৃতীয়বারের মতো তুরস্ক সফরে গেলেন জেলেনস্কি। এদিকে এই যুদ্ধ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা বলার পথ তৈরি হচ্ছে বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। পনির খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। পনির শুধুই একটা আমিষ জাতীয় খাবার নয়, এর রয়েছে প্রচুর পুষ্টিগুণ। যদি পনির হয় বিপজ্জনক, তাহলে খেতে হবে একটু ভেবেচিন্তে। 2009 সালে গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড ইতালির সার্দিনিয়া দ্বীপের বিশেষ পনির কাসুমার্জোকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পনির ঘোষণা করেছে। ইতালির সার্দিনিয়া দ্বীপের খাঁজকাটা পাহাড়ি অঞ্চলে মেষ পালকরা তৈরি করেন কাসুমার্জো নামের এক ধরনের পচা পনির, যা পোকামাকড় দিয়ে ভর্তি থাকে। 2009 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশেষ পনিরকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পনির হিসেবে ঘোষণা করা হয়। এই পনিরের ওপর এক ধরনের মাছি ডিম পাড়ে। সেখান থেকে বের হয়ে আসা মাছির লার্ভা পনিরের ভেতর গর্ত করে প্রোটিন হজম করে এবং সেটিকে নরম ও ক্রিমের মতো উপাদানে পরিণত করে। কাসুমার্জোর স্বাদ বেশ ঝাঁঝালো। কিছু মানুষের দাবি এটি একটি উত্তেজক খাবার। অনেকেই বলেন এটি মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ মাছি থেকে মাইয়াসিস নামক রোগ হতে পারে। তবে এখন পর্যন্ত কাসুমার্জোর সাথে এর কোনো সম্পর্ক পাওয়া যায়নি। এই পনিরটি বাণিজ্যিকভাবে বিক্রি নিষিদ্ধ। তবে সার্দিনিয়ার লোকেরা শত বছর ধরে এটি খেয়ে আসছে। পর্যটকরা সার্দিনিয়াতে ঘুরতে আসলে সাধারণত পনির খেতে পছন্দ করেন, তবে অনেক সাহসী পর্যটক কাসুমার্জোর স্বাদও নেন। ইতালির আরও কয়েকটি অঞ্চলে পনিরের নিজস্ব রূপ রয়েছে। অঞ্চল ভিত্তিক পনিরগুলোকে বিশেষ কিছু আকৃতিতে দেখা যায়। সার্দিনিয়ার প্রতিটি উপ অঞ্চল পনির তৈরিতে নিজস্ব পদ্ধতি অনুসরণ করে এবং ভিন্ন ধরনের দুধ ব্যবহার করে। কাসুমার্জো সাধারণত জুন মাসের শেষে তৈরি হয়। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন নতুন খাদ্য ধারণার আওতায় মাছের লার্ভা খাওয়ার বিষয়টি নিয়ে পুনরায় গবেষণা শুরু করেছে, কারণ পোকামাকড় খাওয়ার প্রচলন বিশ্বের অনেক দেশেই আছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।